বহু লোক বলছিল এ তৃণমূল কেয়া হয়, তৃণমূল নামটাই শোনেনি তখন এইসব আদার দ্যান বেঙ্গলের লোক। ভালো করে তৃণমূল উচ্চারণ করতে পারছেন। রাজনৈতিক নেতা, তাদের প্রচুর পয়সা, দামি দামি গাড়ি, দামি দামি বাড়ি, আপনার কি আছে? ব্যাংকের থেকে 3বার লোন নেওয়া, LIC, স্টেট ব্যাংক, IOB, লোনটাকে টপ আপ করে বাড়িটা ওটা করা। কলকাতায় একটা ছোটো ফ্ল্যাট আছে, ফাঁসিদা গোয়ালটলি মোড়ের ওখানে 44 বিঘা জমি আছে দাদা আমার নামে। অনেক টাকা, ওটা ভ্যালুয়েশন হবে 8-10 কোটি টাকা হবে। ইয়ং জেনারেশন আছে, ইয়ং জেনারেশন তো রাজনীতিটাকে খুব একটা ভালো চোখে দেখে না। দে আর দি বেস্ট চার্জ। আমি ইন্টারাকশান করি তো, আমি কিছুদিন আগে একটা কলেজ ইন্টারাকশান, আমি তাদের বললাম তোমরা কোন পার্টি করবে না করবে, দ্যাট ইজ ইয়োর ম্যাটার। টিভির চ্যানেলে আমরা দেখি বড় বড় হেডলাইনে দেখায় যে মেজাজ হারালেন গৌতম দেব। আমি ডবল ফেস নিয়ে পলিটিক্স করতে পারি না। পলিটিক্স করার লোকের সাথে মিষ্টি কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, ডিপ্লোম্যাট হতে হবে, যেটা মনে আছে সেটা মুখে বলতে হবে না। আমি শুনেছি এটাই নাকি পলিটিক্স, এটা করলে অনেক সাকসেস পাওয়া যায়, কিন্তু আমার সেটা হয় না, মনে মুখে দুটো করতে পারি না, এটা ব্লাডেই নেই। কয়েকজনের যদি নাম বলা যায়, তাদেরকে যদি ডেসক্রাইব করবেন কী হবে? যেমন মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী। আমি মন্ত্রী থাকলে মেয়র হতে পারতাম কি না? শিলিগুড়িতে প্রথম পডকাস্ট নিয়ে আসলাম আমরা, এবং শিলিগুড়ি টাইমসের এখন থেকে এই পডকাস্টে বিভিন্ন এপিসোডে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন মহলের অতিথিরা। তাদের থেকে আমরা জানব বিভিন্ন তথ্য, এবং আজকে এই পডকাস্টের প্রথম এপিসোডে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তো দাদা, অনেক দিন পর সময় বার করে আজকের আমাদের স্টুডিওতে, সবার আগে আপনাকে স্বাগত। তো কেমন লাগছে? মানে খুব তো ব্যস্ততা। হ্যাঁ, খুবই ব্যস্ততা, প্রত্যেকবারই থাকে, এবারও আছে, এবং দুটো কনস্টিটিউয়েন্সি দেখভাল করতে হচ্ছে, ব্যস্ততা আছে। এ নিয়ে আমার 3rd টাইম এখানে এলাম, অনেকদিন পর আসলাম, সময় বার করে আসা। তাও আধা ঘন্টা 45 মিনিট লেট। আমি এই সময় লেটটা করা উচিত না, চেষ্টা করলাম খুব ম্যানেজ করার, টাইমটা একটু দেরি হয়ে গেল। তো যেহেতু একটা পডকাস্ট আমাদের সব থেকে মানে যারা ইয়ং জেনারেশন তাদের কাছে পৌঁছে দেওয়া আপনার সম্পর্কে, তো সবার আগে যদি একটু বলেন যে মানে এই যে পলিটিশিয়ান গৌতম দেব, কী করে ডেসক্রাইব করবেন নিজেকে? হ্যাঁ, পলিটিক্সের কোনো আবহাওয়া আমাদের বাড়িতে সেরকম ছিল না কোনো দিনই। এটা প্রফেশনাল একাডেমিক ফ্যামিলি আমাদের বাড়িটা, আর আমি বাড়িতে একদম ইয়ংগেস্ট। আমার এক দাদা ছিলেন আর 6 দিদি, আমি সবচেয়ে ছোট। সুতরাং বাড়িতে একটা যা হয়, বাড়ির সবচেয়ে ছোট ছেলে, সুতরাং অনেক নজরদারি, অনেক আদর যত্নর মধ্যে দিয়ে বড় হওয়া। একটা আইনজীবী ফ্যামিলি, বাবা দাদা এরা ছিলেন ওইখানে। এটা একটা ডেস্টিনি আর অ্যাক্সিডেন্টাল ইনভলভমেন্ট পলিটিক্সে। কলেজে করতে করতে একটা সোশ্যাল হচ্ছিল, সোশ্যালের একটা কমিটিতে রেখেছিল আমাকে। তখন কোনো অ্যাপলিটিক্যাল ছিল, ইউনিয়ন ছিল না, সম্ভবত 74-75 হবে, আজকে 50 বছর আগে। ও সেখান থেকেই জার্নিটা শুরু। 78 সালে একটা খুব গুরুত্বপূর্ণ ইলেকশন হয়েছিল, ছাত্র সংসদ। তখন দুটো কলেজ খুব প্রবলেমেটিক কলেজ ছিল। একটা হচ্ছে রানাঘাট কলেজ, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ শিলিগুড়ি কলেজ। শিলিগুড়ি কলেজটা এখনকার এই পরিকাঠামো নয়, তখন 6:45-এ ক্লাস শুরু হতো, মর্নিং সেকশন ছিল, সেখানে আর্টস, বায়োসায়েন্স এগুলো মর্নিংয়ে পড়ানো হতো। তো আমার বাড়িটা, আমি একটা ক্যাম্পাসে আমি সামনের দিকে থাকতাম, ওখানে তখন অতটা প্রাচীর টাচির হয়নি, কলেজে বেল শুনে কলেজে যেতে পারতাম, এরকম ব্যাপার ছিল। তো মর্নিং থেকে 6:45 থেকে 4:30 অবধি কলেজ চলতো, তারপরে কমার্স কলেজ শুরু হয়ে যেত। কমার্স কলেজটা সন্ধ্যাবেলাতেই হতো তখন। তো 78 সালে কলেজ স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হয়। এখন যেমন স্টুডেন্টস ইউনিয়ন এখন কিছুদিন বন্ধ আছে, যখন হতো ক্লাস রিপ্রেজেন্টেটিভ, তারা ইনডাইরেক্টলি ক্লাস রিপ্রেজেন্টেটিভ জিতে এমএলএদের মতো তারা তাদের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এগুলো ইলেক্টেড হয়।
আর তখন ছিল পার ক্লাস 3টে করে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, আর প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি আর ভাইস প্রেসিডেন্ট। এটা ডিরেক্ট ইলেকশন ছিল। তো ওই ইলেকশনে 78 সাল 77 ডিসেম্বর 78 প্রথম এরকম ছিল। তখন প্রথম কংগ্রেস আউট অফ দি পাওয়ার হয়েছে। সিদ্ধার্থ শঙ্কর রায় ইলেকশন দাঁড়ায়নি জুন মাসে 77-এ। বামফ্রন্ট ক্ষমতায় এসে জ্যোতিবাবুর নেতৃত্বে একটা বিশাল হাওয়া, মানে চারিদিকে লাল পতাকা, তার দাপাদাপি, উচ্ছ্বাস, আবেগ। তখন কংগ্রেস চারিদিকে একটা খুবই একটা আউট অফ পাওয়ার হচ্ছে। এতদিন পর স্বাধীনতার পরে সেন্টারে ইন্দিরা গান্ধী হেরে গেছে, একটা বিশাল টার্মোইল। এর মধ্যে কলেজ ইলেকশনটা হলো, ডিক্লেয়ার হলো। কলেজ ইলেকশানে আমি জেএনসিটি কন্টেস্ট করলাম। তো আমার জীবনে এটা অন্যতম সেরা ইলেকশন। সেই ইলেকশনে আমি 46 ভোটে এসএফআই ক্যান্ডিডেটকে হারিয়েছিলাম। সেখান থেকে ছাত্র পরিষদ শুরু। 78 সাল থেকে একটা দীর্ঘ 8 বছর 86 অবধি ছাত্র প্রেসিডেন্ট ছিলাম। বেস্ট ক্যাডার হয়েছিলাম, মহাজাতি সদনের প্রাইজ নিয়েছিলাম। সুব্রত মুখার্জি, অশোক দেব, জয়ন্ত ভট্টাচার্য এদের সাথে পলিটিক্সের ঘনিষ্ঠতার সুযোগ দিয়ে দিদির সাথে, মমতা ব্যানার্জির সাথে আমার মনে হয় 78 সালে আমার যোগাযোগটা হলো। সেটা হচ্ছে ওই সময় হাওড়া কর্পোরেশনের ইলেকশন ছিল। তপি বলে একটি ছেলে ছিল, জয়দেব হাজরা বলে একজন ভদ্রলোক ছিলেন। সেই সময় ওই ইলেকশানে আমরা ক্যাম্পেইন করতে গেছিলাম, অসুবিধা জয়ন্ত ভট্টাচার্য, মমতা ব্যানার্জি। সেই দিন প্রথম মমতা ব্যানার্জির সঙ্গে আমার দেখা হলো রাস্তায় প্রোগ্রামে। আমরা সারাদিন ক্যাম্পেইন করে দুপুরে একজনের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। তারপরে জয়ন্ত ভট্টাচার্য একটা ভাঙাচোরা জিপ গাড়ি ছিল, নিজেই চালাচ্ছিল। জিপ গাড়িতে দিদিকে ওই কালীঘাটের মোড়টার মধ্যে মমতা ব্যানার্জিকে ড্রপ করে আমরা চলে যাই। ওই দিন পরিচয় সেটা। তারপরে 78 থেকে আজকে 24, প্রায় 46 বছর, একটা লম্বা ইতিহাস। দল ভেঙে যায় 1 জানুয়ারি 1998। আমি অ্যাকচুয়ালি 3 মাস পরে জয়েন করেছিলাম, এপ্রিলে জয়েন করেছি। 3 মাস একটা মানসিক দ্বিধাদ্বন্দ্ব, একটা আবেগ ছিল সেই সময়, যে এতদিন যে পলিটিক্সটা করেছি সেখান থেকে। কিন্তু দিদির সাথে, কিন্তু আমি যেটা ইনডোর আউটডোর মিটিং হয়েছিল, এআইসিসি সেশন হচ্ছিল আর বাইরে আউটডোর হচ্ছিল, সেদিন তৃণমূল নামটা প্রথম সারফেসে আছে। এবং ইনডোর থেকে বহু মানুষ গিয়ে ওখানে মিটিংটা শুনছিল। আমি ছিলাম ওই মিটিংটায়, জনতার মধ্যে। বহু লোক বলছিল এ তৃণমূল কে হয়, তৃণমূল নামটাই শোনেনি তখন এইসব আদার দ্যান বেঙ্গলের লোকটা, ভালো করে তৃণমূল উচ্চারণ করতে পারছে না। তারপরে ওখান থেকে আস্তে আস্তে রাজনীতিতে একটা লম্বা জার্নি, 50 বছর পলিটিক্স, এবং পুরোপুরি কংগ্রেস ঘরানার রাজনীতি, রাইটিস্ট পলিটিক্স। কোনোদিন দল চেঞ্জ করিনি। কংগ্রেস থেকে তৃণমূলে আসা, এটা দলে স্প্লিট হয়েছিল, ভাঙন হয়েছিল, একটা নতুন দল তৈরি হয়েছিল, সেই দলের মধ্যে গেছি। তার আগে 74 সাল থেকে 74ই বলবো, 74 থেকে 98 অবধি এই লম্বা সময়টা 22-23 বছর বিরোধী রাজনীতি ছিলাম। তারপরে কংগ্রেস তৃণমূলে এসে তো আমরা বিরোধীতেই ছিলাম। জীবনের বেশিরভাগ সময় অপোজিশন রাজনীতিতে গেছে, কিন্তু আমরা কল্পনাতে কোনো দিন আসতো না যে আমরা রুলিং পার্টিতে যাই। বেঙ্গলে কংগ্রেস আউট অফ পাওয়ার হয়েছে, পাওয়ারে এসছে, তারপর তো তৃণমূল তো কোনো জায়গাতেই পাওয়ারে ছিল না, সেইখানে ছিলাম। এখন পলিটিক্সটা সময় সময় যেরকম এত কুইক সুইচ ওভার হয়ে যায়, যার সাথে না আছে নীতি, না আছে কোনো আইডিওলজি, না আছে কিছু,
কীভাবে যে এক একজন লোক 5 বার 7 বার করে দল পরিবর্তন করে আমরা ভাবতে পারতাম না। যে মনে হতো যে এটা একটা খুব লজ্জার ব্যাপার। এখন কিছুই না, এই যে এত তাত্ত্বিক কথা বলে আমাদের এমএলএ, অনেক জুনিয়র আমাদের থেকে। ডিএফের ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিল, এসএফআই করেছে মনে হয়, বড় লিডারই ছিল। চে গুয়েভারার ট্যাটু আছে এবার হাতে, একদম ডাইহার্ট সিপিএম। এমআইসি ছিল লাস্ট বোর্ডে, অশোকবাবু বোর্ডে। কোন জায়গাটায় মিল থাকলে সে একটা আলট্রা লেফট থেকে, লেফটের মধ্যে উগ্র ছিল, সে শিক্ষিত ছেলে, লেখাপড়া জানা ছেলে, ওর অনেক ডিগ্রি আছে, আমাদের থেকে পুঁথিগত বিদ্যা শিক্ষায় নিশ্চয়ই আরও উন্নত। কিন্তু একটা রাজনৈতিক কেরিয়ারের ক্যালকুলেশনে বিজেপিতে চলে গেল। এটা আমার খুব খারাপ লাগে। এইসব শিক্ষিত ছেলেরা, পড়াশোনা জানা ছেলেরা, তারা কেন এটাকে কেরিয়ার হিসাবে নিয়ে, আমি কোনো খারাপ শব্দ বলছি না, কেরিয়ার বলছি, বেটার কেরিয়ারের জন্য একেবারে একটা অ্যাঙ্গেল থেকে সুইচ ওভার করে একটা অ্যাঙ্গেলে চলে যায়। আমি এটা একটা উদাহরণ দিলাম, আরও অনেক বড় নেতা এরা গেছে। একসময় কংগ্রেস ভেঙে অনেকে বামপন্থী দলে গেছেন, অন্যান্য দলে গেছে। কংগ্রেস তো একটা বড় প্ল্যাটফর্ম ছিল, সেখান থেকে ভাগাভাগি হয়ে বিভিন্ন জায়গাতে ছিল। সেটার মধ্যে অনেক তাত্ত্বিক বিষয় ছিল, অনেক নীতিগত কিছু, অনেক ডিবেট ছিল। কংগ্রেসের মধ্যে বরাবরই একটা লেফট প্রগতিশীল একটা অংশ ছিল, সুভাষ বোসের সময় থেকে বা তার আগে থেকে দেখলে, ইতিহাস পড়লে বোঝা যায়। কিন্তু এখন তো এইসব কিছু ব্যাপার না, আমি একটা জাস্ট উদাহরণ দিলাম। তার রাজনীতিটা অ্যাকচুয়ালি ভেবে চিনতে ক্যালকুলেশন করে ওইভাবে হয়নি। চলতে চলতে আমার রাজনীতি করার কোনো ইচ্ছা বা বাসনা ছিল না, কিন্তু পার্টির সঙ্গে খোঁজখবর রাখতাম। স্কুলে মোটামুটি ভালো রেজাল্ট হতো, বয়েজ স্কুলে প্রথমেই থাকতাম আমি। সেখান থেকে হায়ার সেকেন্ডারি রেজাল্টটা অত ভালো হলো না, কলেজে ঢুকে এলাম। ঢুকে এই জেনারেসিটি হয়ে যাওয়ার পর জেলা ছাত্র পরিষদের সভাপতি, তারপর তার পিছনে তাকানোর ব্যাপার ছিল না। প্রফেশনটাও করলাম, কিন্তু মনটা পড়ে থাকতো রাজনীতির রণক্ষেত্রে। সেটা আর সেই বৃত্তর বাইরে আর আসা হয়নি। ওটাই। কোনো সময় মানে পরিবার বলেছে রাজনীতি ছেড়ে দিতে? হ্যাঁ, অসংখ্যবার, ডেইলিতে বলে, এখনো বলে। আমার মিসেসের থেকে বেশি আমার মা সাপোর্ট দিয়েছে কিছুটা। দাদা রেগুলার বলতো যে প্রফেশন করো, এই কর। আমার সাথে 14 বছরের বড় ছিল, ফাদার ফিগার ছিল। বাবা আমার অনেক টেন্ডার এজে মারা যায় 76-এ। দাদার খুব আপত্তি করতো কেরিয়ারটা, পড়াশুনো, তারপর প্রফেশন, সবগুলো দাদার মতে যে আগে নিজের ব্যক্তিগত জীবনে যদি প্রতিষ্ঠিত হওয়া যায়, তারপর যে নিজের কেরিয়ারে ভালো, সে সব জায়গাতে ভালো করতে পারে। এটা থিওরি ছিল, সেটা বলেছে আমাকে বহুবার। বৌদির থেকে কিছুটা সাপোর্ট পেতাম, এবং মা কিছুটা হয়তো প্যাসিভ সাপোর্ট দিয়েছে, নেগেটিভ অত কিছু ছিল না। স্ত্রী তো রেগুলারই বলতে থাকে, প্রায় প্রত্যেক দিনই বলে, অনেক হয়ে গেছে, এখন ছেড়ে দাও, আমি বাড়িতে মন্ত্রী ছিলাম 10 বছর, বা মেয়র আছি বা অন্য কিছু, এই মহলটা নেই আমার বাড়ির মধ্যে, সবাই জানে এটা। একটা পলিটিক্যাল হাওয়া থাকে ওখানে, আর ওই বৃত্তের মধ্যে ছেলেমেয়েরাও বড় হচ্ছে না, এটা আনফর্চুনেট। কারণ এইসব লালগাড়ি, পুলিশ, সিকিউরিটি, এগুলো আমি এর মধ্যে বড় হয়েছি। কারণ দাদা অ্যাডভোকেট জেনারেল ছিল, হাইকোর্টে জাজ ছিল, অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন, 3টে হাইকোর্টে জাজ ছিল। অনেক ছোটোবেলা থেকেই এগুলো দেখে শুনে অভ্যস্ত। বাবা লয়ার ছিলেন, বেশি বয়সে ওপার বাংলা থেকে আসা আমরা, আমার তো জন্ম এই বাড়িতে। ওই যে একটা
আচ্ছা, আমি তো গাড়িতে লাল বাতি কোনোদিন ইউজই করলাম না, করিনি। ন্যাশনাল ফ্ল্যাগটা স্ট্যাটুটারি ছিল। এখনও গাড়িতে কোনো আমার বোর্ড টোড কিছু লাগানো, এবার নর্মালভাবে চড়ে। একটা গাড়ি লাগে চড়তে, আর একটু শক্তপোক্ত গাড়ি না হলে এতটা জার্নি নেওয়া যায় না। এইটুকুন লাক্সারির মধ্যে আছে, বাকি তো খুব সিম্পল থাকি। জামা কাপড় আমার ম্যাক্সিমামই হয় দিদিরা দেয়, আত্মীয় স্বজন দেয়, বা বন্ধু বান্ধব সব প্রেজেন্ট করে। শার্টই বেশি, প্রচুর আলমারিতে জমে আছে, আমার মনে হয় শেষও হবে না আমার। তো এই যে রাজনীতিতে দেখা যায়, যেমন আমরাও অনেক সময় দেখি যে রাজনৈতিক নেতা, তাদের প্রচুর পয়সা, দামি দামি গাড়ি, দামি দামি বাড়ি। আপনার কি আছে? আমার থাকার মধ্যে আছে একটা অল্টো গাড়ি ছিল, তখন 3 লাখ সামথিং টাকা দিয়ে কিনেছিলাম। ওটা 60,000 টাকায় বিক্রি করে দিলাম লাস্টে, অনেক দিন হয়ে গেছিলো। একটা সুইফট আছে, কলকাতায় আছে ওই গাড়িটা। এখানে তো কোনো গাড়ি নেই আমার। এই বাড়িটা তো প্রত্যেক বাড়ি, বহুদিন, 60-65 বছরের বাড়ি। আর এই পাশের যেটা আমি এখন থাকি, এটা 2007-এ কমপ্লিট হয়েছে। 94 সালে শুরু হয়েছিল। বিভিন্ন ব্যাংক ট্যাঙ্কের লোন টোন নিয়ে ধীরে ধীরে ওটা করা হয়েছে। এবং ওটার একটা বাস ছিল আমার উদয় দুবের সাথে, ওটা বিক্রি করার পয়সা, ব্যাংকের থেকে 3বার লোন নেওয়া, LIC, স্টেট ব্যাংক, IOB, লোনটাকে টপ আপ করে বাড়িটা এটা করা। কলকাতায় একটা ছোটো ফ্ল্যাট আছে। সব প্রপার্টি আমাদের ফ্যামিলিতে অনেক প্রপার্টি ছিল, এখনও আছে। এই ফাঁসিদা গোয়ালটলি মোড়ের ওখানে 44 বিঘা জমি আছে দাদা আর আমার নামে। অনেক টাকা ওটা ভ্যালুয়েশন হবে, 8-10 কোটি টাকা হবে এখন। যাই না ওখানে, ইচ্ছা করলে ওখান থেকে অন্ততপক্ষে আধিয়ার যেগুলো নেই, কিছু কৃষি জমি, কিছুটা নন এগ্রিকালচার ল্যান্ড, ওখানে বাড়িঘর করে মানুষজন আছে, ইয়ে করেছে, স্কুল আছে। কিন্তু স্কুলটাও বাবা বা মার নামেও করিনি আমরা, আমি যাই না। ওইখানে পঞ্চায়েত আমাদেরই আছে, গোয়াবাড়ি জোত বলে ওটাকে, খুব কাছে এখান থেকে। এখন খুব ভ্যালুয়েবল ল্যান্ড ওগুলো। তো একটা 44 বিঘা জমি মানে রাখে, বাবার প্রপার্টি ছিল ওটা, প্রফেশন থেকে করেছিলেন উনি। নিজামের প্রপার্টি ছিল, বাবাকে মামলা করার পরে আমাকে দেওয়া হয়েছিল। যাই হোক, সেগুলোর মধ্যে যাই না। মোটামুটি পারিবারিক বাড়িতে স্ট্রাগল ছিল নিশ্চয়ই, বাংলাদেশ থেকে চলে এসেছিল, 2টো বাড়ি ছিল, আমাদের জমি জমা ওই সমস্ত ছিল। সমস্ত ছেলে ওয়ান ফাইন মর্নিং চলে আসলে, বড় ফ্যামিলি, সেটা তো একটা ট্রাভেলসাম হয়। আমি সেটা বুঝতে পারিনি, আমার তো এখানে অনেক পরে জন্ম, 57-এ, সেটা আজ লাগেনি। একটা মধ্যবিত্ত সচ্ছল এই অবস্থার মধ্যে যদি দাদার সাপোর্ট ছিল, বাবার বয়স ছিল তখন ভাই সাপোর্ট দিত। এবং আমি যেখানে পড়াশুনো করেছি, বিখ্যাত সায়েন্টিস্ট, বিশ্ববিখ্যাত, তার একমাত্র মেয়ে, তার মেয়ের বাড়িতে থেকে, তার হাজব্যান্ড উনি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, ক্রিমিনালে খুব বড় লয়ার ছিলেন, দাদার সিনিয়র ছিল। ওর বাড়িতে থেকে আমি 3 বছর পড়াশোনা করেছি। তো একটা অ্যাটমসফিয়ার পেয়েছি আমি লাইফে, সেই অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে রয়েছি। যতটুকুন যা প্রপার্টি আমি করেছি, প্রত্যেকটা ইনকাম ট্যাক্স সাপোর্টেড আছে, কোনটা ব্যাংক লোন আছে, কোনটা কী আছে, কোনটা কী নেই, ওটা এগুলো বৈষয়িক ব্যাপারটা আমাদের কাছে কোনো দিন প্রায়োরিটি পায় না। ওটা নিয়ে আমি অত ইন্টারেস্টেডও না। সচ্ছলভাবে মোটামুটিভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করছে, ওদের এডুকেশন, স্ত্রী থাকছে ছেলের সাথে, মেয়ে সেন্ট জনসে MD করছে, ব্যাঙ্গালোরে থাকছে, তো একটা খরচ আছে। আমি এখানে থাকছি, 3টে এস্টাবলিশমেন্ট, সেগুলোকে মেনটেন করে চলা। তো এই যে বললেন যে তৃণমূল যখন হয়েছিল, তখন বললেন যে প্রচুর মানুষ বলতো তৃণমূল ক্যা হ্যায়। তো আজকে 2024 সাল, এখন কি মনে হচ্ছে যে তৃণমূল ক্যা হ্যায়? না, তৃণমূল কে হয় মানে এই শব্দবদ্ধটার সম্বন্ধে, আদার দ্যান বেঙ্গল, তাদের তৃণমূল শব্দটার সাথে পরিচয় ছিল না, উচ্চারণও করতে পারছে না, তৃণমূল বলছিল কয়েকজন মানুষ। তো তৃণমূল এখানে তো এটা বাংলার আবেগকে নিয়ে তৈরি হয়েছে। তৃণমূল মানে ঘাস, ঘাসের একটা অনেক তার তাৎপর্য আছে, অনেক চিন্তাভাবনা করে মমতা বন্দ্যোপাধ্যায়, খুব ক্রিয়েটিভিটিটা অসাধারণ। নামটা তো ওনার দেওয়া,
তৃণমূল মানে তৃণকে অস্বীকার করা যায় না, এবং ঘাসকে কোনো সময় নির্মূলও করা যায় না, যত কাটে তত বাড়ে। এবং ঘাসকে মারিয়ে গেলেও খুব মাথা নিচু করে নিঃশব্দে থাকে, ওকে মারিয়ে লোকে যায় কিন্তু আবার মাথা উঁচু করে দাঁড়ায়। এরা তৃণমূল গ্রাসরুটের, এ তো প্রত্যেকেরই শেকড় থাকে, এভরি হিউম্যান বিইং। তো সেই শেকড়কে নিয়ে নামকরণ তৃণমূল, আর তৃণমূল শব্দটার মধ্যে একটা খুব একটা, এখন তো এটা আবেগ তৈরি হয়েছে, কিন্তু এই তৃণমূল শব্দটার মধ্যে যে একেবারে শেকড়ের কাছাকাছি পড়া, অস্তিত্বের সন্ধান করা, সেটা একটা খুব অসাধারণ, এবং এর মধ্যে একটা কাব্যিক ছন্দময় একটা মিষ্টত্ব আছে, যেটা বাংলা তো সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া। বাংলার যে শোভা, শ্যামল সুন্দর সজীবতা, সেটা গ্রাসরুট বলতে সেই জিনিসটা বোঝায়, সজীব, সবুজ, ওটাই বাংলায় তৃণমূল। 10 বছর মন্ত্রী ছিলেন, 5 বছর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, 5 বছর পর্যটন মন্ত্রী, তারপরে হার এবং ফের কামব্যাক এবং মেয়র হিসাবে কামব্যাক। তো কোন লাইফটা বেশি ভালো ছিল, মন্ত্রী নাকি মেয়র? হ্যাঁ, দেখুন, ব্যাপার হচ্ছে কি যে একটা মনের ভেতর হয়তো একটা জেদ থাকে। 2009 যে অন্যায়টা হয়েছিল, সেটার নাম ছিল হচ্ছে, এখন হয়তো আজকের জেনারেশান এটা হয়তো তারা একটু বিস্মিত হচ্ছে, সেই সময় তো এটা পেপারে হেডলাইন ছিল, সেটার নাম ছিল কি শিলিগুড়ি কাণ্ড। সেই শিলিগুড়ি কাণ্ড ফার্স্ট ঘটিয়েছিল সিপিআইএম, তাদের 17টা সিট ছিল, প্রথম তারা হারবে 2009, তখন তারা কল্পনা করতে পারতো না। তারা হেরে যায়, কংগ্রেসের সাথে মিলে তৃণমূল কংগ্রেস, আমরা 30টা সিট পাই। মেয়র ইলেকশন নিয়ে বিস্তর টানাপোড়েন হয়। আমি 4 বারের কাউন্সিলর ছিলাম, আর ফার্স্ট টাইমার গঙ্গোত্রী দিদি ছিলেন। তো দুজনের মধ্যে সহমত না হওয়াতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি মেয়র হিসাবে, এবং 17টা ভোট সিপিএম দিয়ে দেয়। দুটো ইলেক্টেড পোস্ট তো কর্পোরেশনে, একটা মেয়র, একটা চেয়ারম্যানটা আমরা বেরিয়ে আসি, অরিন্দম মিত্র ক্যান্ডিডেট ছিল অ্যাডভোকেট, সেটা 33-0 হয়ে যায় এবং এক্সপোজড হয়ে যায় সিপিএম। এবং এখানকার যে বড় নেতারা, সাথে কলকাতার নেতারা ছিলেন, এবং কংগ্রেসের অনেক বড় নেতারা ছিলেন। পরবর্তীকালে আমি সবটা ঘটনা জানি। তারা মিলে এটা করেছিলেন 2009। তারপর গঙ্গোত্রী দত্ত রিজাইন করেন 3-4 বছর কাটার পর, আবার তাকে আমি প্রপোজ করে মেয়র করাই, ডেপুটি মেয়র ও অন্যান্য কিছু এমআইসি নিয়ে আমরা বোর্ডে জয়েন করি। 13-14 মাস আমরা বোর্ডে ছিলাম। তারপর ইউনিল্যাটারালি মেয়র তিনি আমাদের যারা ছিলেন তাদের সবাইকে তিনি সরিয়ে দিয়ে তিনি 15 জনের স্ট্রেংথ নিয়ে, সিপিএমের 17 জনের সাপোর্ট নিয়ে আবার বোর্ডটা চালান। তারপর পূর্ণ সময়ের কিছুদিন আগে তিনি রিজাইন করেন। তো এই যে একটা সেই সময়ের ব্যাপার ছিল, সেটা হতে পারলাম না। সেটা ইলেকশানে 86,000 ভোটে হারা সিটে আমি দাঁড়িয়েছি। আমাকে দল থেকে বলা হয়েছিল, দিদি বলেছিলেন, প্রশান্ত কিশোর বলেছিল শিলিগুড়িতে দাঁড়ান। 86,000 পার্লামেন্টে হেরেছিলাম আমরা 19 সালে, আর 21-এ এটা ইলেকশান হয়েছে, 1.5 বছরের মাথায়। ন্যারেটিভসটাই এটা অন্যরকম ছিল, কিন্তু আমি ভেবেছিলাম এবং আমি বলেওছিলাম যে আমি পালাতে চাই না। ওখানে মানুষ আমাকে 23-24 হাজার ভোটে জিতিয়েছে, 2বার মন্ত্রী ছিলাম, তা আমি ওখানেই লড়তে চাই। তা আমি জেনে বুঝে 86,000 ভোটে হারা সিটে আমি দাঁড়ালাম, এবং আমি 600 কিলোমিটার হেঁটেছিলাম 60 দিনে। ওখানে একটা বাড়ি ভাড়া নিয়েছিলাম, আমার কাছে স্মার্ট, আজকাল তো মোবাইলে থাকে, ঘড়ি ছিল, ঘড়িতে আমি কিলোমিটার হিসাব করে সকাল থেকে রাত্রে অবধি বিরাট এরিয়া পায়ে হেঁটেছি। অ্যান্ড আই ম্যানেজ 59,000 ভোট।
27,000 ভোট ম্যানেজ করতে পারিনি, তার মধ্যে 21,000 শহরের ভোট ছিল। 2টো ওয়ার্ডে লিড হয়েছে, 12টা ওয়ার্ডে হয়েছিল। 8 মাস পরে কিন্তু মানুষ বুঝতে পারলো যে তাদের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করলো। আমি বলবো মানুষ ভুল করেছে এটা বলাটা ঠিক নয়, সেই পুনর্বিবেচনা করে কিন্তু রেকর্ড করে দিল একদম 14-0 কোনো দিন হয়নি কর্পোরেশনে 14টা ওয়ার্ডে, এবং 21,000 ভোটে হারা শহর 29,000-এ লিড দিল তৃণমূলকে। 50,000-এর মার্জিন 21 সালে পরে 22 সালের ফেব্রুয়ারিতে, এটা আনপ্রেসিডেন্টেড। এবং তখন ট্রেন্ডও তৃণমূলের পক্ষে, কিন্তু বোধহয় 8-10টা সিট আমরা জিতে আছি। সেই সময় আমার সিটটা প্রথম রাউন্ডে ছিল, 3,000-4,000-এর কাছাকাছি, 3,3435 ভোটে জিতলাম। বড় চেয়ারম্যানকে হারানো, ওটা কিন্তু সিপিএমের সিট ছিল, 33 নম্বর। আমি যখন মাঠের মধ্যে আমাকে ইন্টারভিউ টুকটাক করছে, সেই সময় টিভিতে দেখলাম দিদি বললেন যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে সল্টলেকে কে মেয়র হবে, তো উনি বললেন সল্টলেকে মেয়র হবে দল ঠিক করবে। জিজ্ঞেস করছিল সব্যসাচী না কৃষ্ণা, উনি বললেন কে হবে সেটা দল ঠিক করবে, আমাদের ওরকম হয় না, দলের কমিটি আছে সেখানে বসবে, কাউন্সিলের সঙ্গে আলোচনা হবে, ঠিক হবে। তবে আমি বলতে পারি যে শিলিগুড়িতে গৌতম অনেক সিনিয়র, ওখানে মেয়র গৌতম দেব হচ্ছে, এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড তৃণমূলে। 2009 দিদি ডিক্লেয়ার করেছিল দিল্লি থেকে গৌতম ন্যাচারাল চয়েস ও মেয়র হবে, সেটা হয়নি। উনি পরের দিন এসেছিলেন বাঘাযতীন পার্কে, এবং তিনি খুব ব্যথিত ছিলেন ঘটনাটায়, এবং তিনি সেদিন বাঘাযতীন পার্কে মানুষের কাছে ক্ষমা চেয়েছিলেন যে আমরা একটা বাম বিরোধী ভোট দিতে চেয়েছিলাম, কিন্তু কংগ্রেস বামদের হাত ধরল, শিলিগুড়ি কাণ্ড তৈরি হলো। সেই বৃত্তটা উনি সম্পন্ন করে দিলেন সেটা 22 সালে। এখন আমি মন্ত্রী থাকলে মেয়র হতে পারতাম কি না, কিন্তু দিদির একটা স্পষ্ট বার্তা ছিল আমার কাছে, তুমি ইলেকশনে দাঁড়াও মন্ত্রীর সাথে, ভাবি আছে তুমিও হতে পারো, এরকম একটা কথা উনি আমাকে বলছেন। কিন্তু তার মধ্যে এই ঘটনাটা ঘটে যায়, কিন্তু উনি যে ওখান থেকে এটা ঘোষণা করে দিলেন, এটা একটা বৃত্ত সম্পন্ন হলো। কর্পোরেশনের কাজটা একটা অন্য রকমের কাজ। এখন এই পোস্ট কোভিড আমাদের তো আর্থিক যে অবস্থা, সেই জায়গার থেকে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার আছে, এবং অশোকবাবুরা যেভাবে আনপ্ল্যান্ড অবস্থায় 6 বছর চালালো, 354 জনকে নিল, প্রায় 4 কোটি টাকার মতো তাদের এক্সট্রা মায়না দিতে হচ্ছে, একটা লোককেও আমি ছাঁটাই করিনি, সেখান থেকে উত্তরণ ঘটানো। গভর্নমেন্ট তো একটা লিমিটেড বাজেটের মধ্যে চলছে, এই প্রায় 1,500 কোটি টাকা কর্পোরেশন রিলেটেড বড় বড় প্রজেক্টগুলো নিয়ে আসা, সেগুলোকে গ্রাউন্ডে নামানো, এগুলো অনেক বড় চ্যালেঞ্জ। আর উত্তরবঙ্গ উন্নয়নটাও চ্যালেঞ্জ ছিল, তখন আমার দপ্তর ছিল নতুন, ক্রিয়েট করা হলো, তার জন্য রাজ্যপালের অনুমোদন লাগে, শপথ নিয়ে নিয়েছি, কিন্তু ডিপার্টমেন্ট ক্রিয়েট হয়েছে সেপ্টেম্বর মাসে। আর আমার ডাবগ্রাম ফুলবাড়িও ছিল নতুন কেন্দ্র, আগে ডাবগ্রাম ফুলবাড়ি ছিল না, নতুন কেন্দ্রের এমএলএ পরিচিতি করিয়েছি ডাবগ্রাম ফুলবাড়িকে, গৌতম দেবের কেন্দ্র নতুন কেন্দ্র, এবং মন্ত্রী ওই দপ্তরটাও ছিল না, সেটাও নতুন, সেটা একটা ইউনিক কাজ ছিল নর্থ বেঙ্গল জুড়ে। তারপর ট্যুরিজম গেলাম, ট্যুরিজম আজকে দিনে অ্যাক্রস দি গ্লোব এটা খুব ফোকাস ডিপার্টমেন্ট, সেখানে কাজ করার চেষ্টা করলাম। উত্তরবঙ্গ ট্যুরিজমের জায়গা, 5 বছর ইদানিংকালে কেউ ট্যুরিজমে থাকেনি, চেঞ্জ হয়েছে, লেফটের সময় হয়েছে, আমাদের সময় হয়েছে অনেকবার। প্রথমবার 3 জন ট্যুরিজমের টাইম টু টাইম ছিলেন, এবারও 2 জন, বাবুল সুপ্রিয়, তারপর ইন্দ্রনীল সেন, উনি হয়েছেন। তো দুটো দু রকমের কাজ, রাজ্যের মন্ত্রী, তার ব্যাপ্তি, তার কাজের পরিধি, আর কর্পোরেশন নিশ্চয়ই কম, কিন্তু এটা বেশি ডিফিকাল্ট কাজটা, কারণ এখন অর্থনৈতিক যে সময়, কোভিডের যে আর্থিক মন্দা, কেন্দ্রীয় সরকারের যে নেগেটিভিটি, বৈষম্য,
তার মধ্যে দাঁড়িয়ে শহরটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া, এটা খুবই চ্যালেঞ্জিং জব, সেই কাজটা করছি। তো এই যে কি মনে হচ্ছে মানে শিলিগুড়ির ভবিষ্যৎ কি, যেহেতু না, একসাথে শিলিগুড়ি স্বপ্ন দেখেছেন? শিলিগুড়ি তো একটা খুবই প্রচুর সম্ভাবনা শিলিগুড়ির আছে। সেই সম্ভাবনাগুলোকে নিয়ে যে প্ল্যান করে, যে লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম পরিকল্পনা নিয়ে করা উচিত ছিল, সেটা কিন্তু লেবদের কাছে সুযোগটা অনেক বেশি ছিল। তারা একটা দীর্ঘ সময় পেয়েছে এবং আউট অফ পার হয়ে আরও 6 বছর পেয়েছেন, এবং সেই সময় এমএলএ ছিলেন 5 বছর, এবং তিনি শুধু তাই ছিলেন না, তিনি এজেডের চেয়ারম্যান ছিলেন 20 বছর। মামুলি ব্যাপার নয়। ইউডিএমের মন্ত্রী, প্রথমে এমওএস, তারপরে এমআইসি, সেই দপ্তরে তাদের এমএলএ, তাদের এমপি, তাদের মহকুমা পরিষদ, মানে টোটালটাই তাদের লেফট ময়। আমরা কি 15 সাল 11তে আমাদের এমএলএ ছিল, তারপর থেকে আর আমাদের এমএলএ নেই। শিলিগুড়িতে ডাবগ্রাম ফুলবাড়িতে ছিল, এখন 14টা ওয়ার্ড ডাবগ্রাম ফুলবাড়ি, একটা বিস্তীর্ণ জায়গা কর্পোরেশনের মধ্যে। এখন সেখানে আমাদের নেই, আমাদের এমপি নেই একটাও এই দুটো জায়গার মধ্যে। তো পুরোপুরি যে পলিটিক্যাল ডমিনেশন, সুপ্রিমেসি, ইলেক্টেড সেটা তো আমরা খণ্ডিতভাবে এটা পাওয়া গেছে লেবদের। সেই খণ্ডিতভাবে পেয়ে কেন্দ্রে হোস্টাইল গভর্নমেন্ট, ওরা তো কেন্দ্রে সেই সময় একটা বড় সময় কেন্দ্রের সাপোর্ট পেয়েছে লেবরা, কারণ লেবদের উপর নির্ভরশীল ছিল কেন্দ্রীয় সরকার, সেটা নরসিমা রয় হোক বা ভিপি সিংই হোক বা অন্যান্যরা। তো এই দীর্ঘ পরিক্রমায় ওদের অনেক বেশি অ্যাডভান্টেজ ছিল। দিল্লিতে গিয়ে বার্গেনিংয়ের সুযোগ ছিল। অশোকবাবু দপ্তরের মন্ত্রী ছিলেন এবং পরবর্তীকালে বুদ্ধবাবু হওয়ার জন্যে বুদ্ধবাবুর রাইট হ্যান্ড, বুদ্ধবাবু ডিএফের রাজ্য সেক্রেটারি ছিলেন। অশোকবাবু তো ছাত্র রাজনীতি সেভাবে করেননি, উনি যুবর এখানে ডিএফের সেক্রেটারি ছিলেন জেলা। তো এই যে প্রক্সিমিটি রাজনীতিতে এবং অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, কিন্তু শিলিগুড়িটাকে খুব আনপ্ল্যান্ড ওয়েতে রেখে দিয়েছে। অশোকবাবু পরিকল্পনা কিছু করতে পারেননি, উনি ভুল পরিকল্পনা করেছেন, সঠিকভাবে করেননি। এবং লেট ফ্রন্টও শিলিগুড়িকে নিয়ে বিধান রায়ের যে পরিকল্পনা ছিল, সেইটাকে নিয়ে যে একটা কম্প্রিহেন্সিভ একটা সিটি তৈরি করা, কেন এত শিলিগুড়ির সম্ভাবনা তার ভৌগোলিক অবস্থানের জন্য, কিন্তু শিলিগুড়ি ইনফ্লাক্স হয়েছে ম্যাক্সিমাম। এখানে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি, তো সেটাকে রেখে পার্সপেক্টিভ প্ল্যান আগামী 25 বছর 50 বছরের ধাপে ধাপে করা উচিত ছিল, সেগুলো করেনি। ভুল লোককে দিয়ে ভুল প্ল্যানিং করেছে। এখন যদি ভুল প্ল্যানিং করে তাহলে তো সেটা, এবং কতগুলো শক্ত পলিটিক্যাল ডিসিশন নেওয়া উচিত ছিল। নদীগুলো দখল হয়ে গেল, নদীর মধ্যে খাটাল হলো, আনপ্ল্যান্ড বাড়িগুলো তৈরি হলো, বেআইনি বাড়ি তৈরি হলো, রাস্তা দখল হলো, ফুটপাত দখল হলো, শহরের মধ্যে মানুষের চলাচলের অযোগ্য হয়ে গেল। এগুলো তো আমি তো 2 বছর এসেছি, 2 বছরের মধ্যে দেখুন যে একটা রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার, একটা পলিটিক্যাল উইলটা একটা খুব মেজর ব্যাপার, এবং তার সাথে মানুষের অংশগ্রহণ এবং সাপোর্ট। কর্পোরেশনটা রাজনীতি করার জায়গা না, কর্পোরেশনটা ডেলিভার করতে হয়, সার্ভিস ডেলিভার করতে হয় মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় সেটা পৌঁছাতে হয়। আর শহরটাকে একটা বাসযোগ্য, আগামী প্রজন্মের মানুষের কাছে বাসযোগ্য করে তোলা একটা টার্গেট থাকে। এই টার্গেটটা ওদের কাছে রাজনীতিটা প্রধান হয়ে গেল, এবং উনি এত অন্য কাজে ব্যস্ত থাকলেন যে শিলিগুড়িটাকে নিয়ে তার নিজের নির্বাচন ক্ষেত্র, এটা শিলিগুড়ি কিন্তু আমার নির্বাচন ক্ষেত্র নয়, ডিফারেন্সটা বুঝতে হয়। তো মানুষ নিশ্চয়ই একদিন বিচার করবে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট থাকাকালীন 5 বছরের মধ্যে আমি কী করতে পেরেছিলাম, এখন মেয়র হিসাবে কোনটা এগেছে। উনি তো এই 4th ফিট মহানন্দাটা তো, ব্রিজটা তো খালি ডেকটা বানিয়ে চলে গেছিলেন, কমপ্লিট কে করলো? ইস্টার্ন বাইপাসটা জলপাইগুড়ি পর্যন্ত কে নিয়ে গেল? উনি তো একটা এই সাউডাঙ্গি পর্যন্ত একটা সংকীর্ণ রাস্তা করে দিয়েছিল, সেটাকে তো ওই পর্যন্ত পুরোটা 45 কিলোমিটার প্যারালাল
রোডটা করে আজকে একটা লাইফ লাইন তৈরি করে দিয়েছে। এতগুলো কানেক্টিভ ব্রিজ ইস্টার্ন বাইপাসের ওই পারটায় কম ছোট বড় 13-14খানা ব্রিজ বানানো হয়েছে, এতগুলো কলেজ বানিয়ে দেওয়া হয়েছে, এতগুলো আন্ডারপাস তৈরি করা হয়েছে, কিশোর সংঘের পাশের আন্ডারপাস, ওই অম্বিকানগরে যাওয়ার আন্ডারপাস, এবং বেঙ্গল সাফারি দিদি করেছেন। কিন্তু দিদির কাছে ওটা তো সুরিয়া পার্ক হিসাবে কবে থেকেই পড়েছিল, কারো আইডিয়া ছিল। এবং ফুলবাড়িতে এই জায়গাটাকে চয়েস করে আজকে উত্তরকন্যা হয়েছে দেখেই তো ফুলবাড়ির দিকটা ফ্লাওয়ারিশ করছে। এবং এখানে পুরসভায় আমি বলছি ডিসেম্বর পর্যন্ত আমাদের খুব একটা ট্রানজিশন পিরিয়ড। ডিসেম্বরের মধ্যে নিশ্চয়ই আমরা মানুষের কাছে যে ধাপে ধাপে শিলিগুড়িটা পরিবর্তন হচ্ছে, খুব ক্রিটিক্যাল অবস্থায় রেখে গেছে। যানজট, নদী দখল, রাস্তা দখল, বেআইনি বাড়ি, স্লামগুলোকে একদম মানুষের জীবন যন্ত্রণা, পরিবেশ দূষণ, একটার পর একটা। এবং 53 জন লোক মারা গেছিল, ওটা নিপা ভাইরাস ছিল। তারপরে কি শিলিগুড়ির এই পলিউশন নিয়ে ভাবনা চিন্তা করা উচিত হয়নি? সেটা তো ভাবিনি। এটা খুব আনফর্চুনেট থিং। আমি এখন তো আর ওনাকে নিয়ে সমালোচনা করা বা ওদের পার্টিকে নিয়ে সমালোচনা করা, কারণ ওরা এখন শূন্যতার মধ্যে আছে। কিন্তু ইতিহাস তো বড় নির্মম, ইতিহাস তো সত্যি কথাই লিখবে, তাই না? সেই যদি কোনো কেউ না কেউ এটা লিখবে, তুলনাও হবে এবং মানুষ বিচার করবে। লোকসভা ভোটে গুরু দায়িত্ব সামলাচ্ছেন বলা যায়, আবার শোনা যাচ্ছে এটাই নাকি শেষবার নির্বাচনের দায়িত্বে রয়েছেন, এরপর রাজনীতি ছেড়ে দেবেন, এরকম শোনা যাচ্ছে। না, মাঝে মাঝে আমার মনে হয় যে একটা টাইম আসে সবার জীবনে, যে এখন আমার নিজের মনে হয় যে আমার একটু ক্রিয়েটিভ কাজ মধ্যে একটু নিজেকে রাখা এটার সময়। কিন্তু আমি চাইলেই তো সবটা হয় না। আমার পলিটিক্যাল মানে ক্ষেত্রে মমতা ব্যানার্জি শেষ কথা বলে, কিন্তু আমার নিজের ভিতর থেকে বলছে যে শিলিগুড়িকে একটা জায়গায় এসে নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়া উচিত, এটা আমার মনে হয়। কেননা নতুনদের যদি আমরা এগিয়ে না দিই তাহলে তারা এগোবে কখন, সেটা দেখা উচিত আমাদের। আমার অন্তর্পক্ষে এটা মনে হয় যে আজন্ম থেকে যাব, অন্য ভূমিকা পালন করতে পারি, সেটা তো কিছুটা দলও ঠিক করবে, কিছুটা আমার ধারণা, আমি চিন্তাভাবনা সেটা তো শেয়ার করবো, শেয়ার করার আমার স্কোপ থাকে। এটা আমি মাঝে মধ্যে বলি, এটা হয়তো কেউ বলেছে, ওরকম কোনো সিদ্ধান্ত কোনো কিছু হয়নি। সে ইয়ং জেনারেশন দেখা যাচ্ছে, মানে ইয়ং জেনারেশন তো রাজনীতিটাকে খুব একটা ভালো চোখে দেখে না, কারণ এত দুর্নীতি আরও ভিন্ন বিষয়। তো কী মনে হচ্ছে, মানে ইয়ং জেনারেশন কি এগিয়ে আসছে? ইয়াং জেনারেশন এগিয়ে আসছে কম, এবং ভালো যারা অ্যাকাডেমিক্সে তারা একটু অ্যাভয়েডই করছে, এটা ফ্যাক্ট। কিন্তু ওদের আসতে হবে, ওরাই তো করবে। এবং এই যে আমরা যারা সিনিয়র, আমাদের এটা একটা দায়িত্ব আছে যে ইয়াং জেনারেশনের সাথে সখ্যতা করা, তাদের যে আমাদের রাজনীতিটাই করতে হবে এটা আমি কোনো সময় বিশ্বাস করি না। তারা কি করবে সেটা দে আর দি বেস্ট চার্জ। আমি ইন্টারাকশান করি তো, আমি কিছুদিন আগে একটা কলেজ ইন্টারাকশান, আমি তাদের বললাম তোমরা কোন পার্টি করবে না করবে দ্যাট ইজ ইয়োর ম্যাটার। তোমরা ভালো করে পড়াশোনা করো, সাবজেক্টটা বোঝো, তোমরা চয়েস করো তোমরা কী করবে। একেবারে স্কুল থেকে এসে পলিটিক্স করতে হবে নট দ্যাট। কলেজে এসে তোমরা বুঝে সুঝে তোমরা রাজনীতির দিকে যাও। একটা ইডিওলজিক্যাল বেস, একটা পলিটিক্স এর মধ্যে তোমরা থাকতে পারো, কিন্তু সেটা একটু প্রো পিপল হওয়া দরকার, এটা মনে হয়। এবার আমি স্কুল কলেজে বাচ্চাদের সাথে খুব ভালো কানেক্ট হয় আমার। আমি বাসে গেলে বাচ্চারা হাত দেখায়, ওদের সাথে খুব স্বচ্ছন্দ থাকি আমি। স্কুল কলেজ যে কোনো জায়গায়, আমি এখন বয়েজ স্কুল বা যে কোনো স্কুলে মাঠের মধ্যে তাহলে বাচ্চারা চলে আসে, তারা কথা বলে, ইন্টারাকশান করে, এটা খুব একটা ভালো। এটা যদি সবাই আমরা করতে পারি তাহলে তাদের, এরা তো একদম ফুলের মতো, তো তাদের একটা এক্সাম্পল আমরা তৈরি করতে পারি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, অভিষেকের মতো যারা
শেখ হাসিনাদের মধ্যে একটা আইকন, এটা তো কেউ অস্বীকার করতে পারে না। আর মমতা ব্যানার্জি তার স্ট্রাগল নিয়ে একটা আইকনিক ফিগার হয়ে গেছেন এখন আজকের পলিটিক্সে, সেটা। এবং সবাই ছাত্র রাজনীতি, বিশেষ করে মমতা ব্যানার্জি তো ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আমরা সব ছাত্র রাজনীতি থেকেই এসেছি পলিটিক্সে। এবং মমতা ব্যানার্জি একদিন বলছিলেন যে কারা ছাত্র করে আজকে আমার ক্যাবিনেট আছে, দাঁড়াও তো দেখি। তো আমরা যারা দাঁড়ালাম, আমরা অনেক মেজরিটি ছিলাম, তার ক্যাবিনেটে এখনও আমি বলতে পারি আমাদের সমসাময়িক বা আমাদের সিনিয়র বহু তারা ক্যাবিনেটে আছেন, ভালো জায়গায় আছেন। তো ইয়াং জেনারেশন নানান কারণে কিছুটা বিতর্সদ্ধ হচ্ছে রাজনীতিতে, তাদের ধীরে ধীরে আবার এখনকার এই সিচুয়েশনের মধ্যে একটু কেরিয়ার এবং ব্যাপার থাকে, এবং বাড়িগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, যৌথ ফ্যামিলি কনসেপ্ট ভেঙে যাচ্ছে। সিঙ্গেল ইউনিট বাড়ি, একটা দুটো ছেলে মেয়ে, বাবা মা সবসময় চায় তারা একটা নির্দিষ্ট ছন্দে গতিতে কেরিয়ার তৈরি করুক। সেক্ষেত্রে এই ঝঞ্ঝাটময় রাজনীতির মধ্যে তাদেরকে দিতে চায় না। তবে আমি সেটাকে পলিটিক্সটা কেরিয়ার হোক কারো, এটা আমি বিশ্বাস করি না, এটা হওয়া উচিত না। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সমাজে ভালো কাজের জন্য ছাত্রদের এগিয়ে আসা উচিত, তাদের পার্টিসিপেট করা উচিত। একদমই। তো এই যে আর একটা বিষয়, যে বিভিন্ন সময় খবরের কাগজ, টিভির চ্যানেলে আমরা দেখি বড় বড় হেডলাইনে দেখায় যে মেজাজ হারালেন গৌতম দেব, মাঝে মধ্যেই বিভিন্ন জায়গাতেও দেখা যায়। এখন অনেক কম, আগে একটু বেশি ছিল, মেডিটেশন করি, সেটা অনেকটা কম। আসলে কি হয় যে আমরা একটা আমি আমার ক্ষেত্রে বলতে আমি একটা অ্যাচিভার, আমি একটা লক্ষ্য নিয়ে দৌড়াই। সেই লক্ষ্য যে যখন নানান কারণে পৌঁছতে পারি না, আমি ডবল ফেস নিয়ে পলিটিক্স করতে পারি না। পলিটিক্স করার লোকের সাথে মিষ্টি কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, ডিপ্লোম্যাট হতে হবে, যেটা মনে আছে সেটা মুখে বলতে হবে না। আমি শুনেছি এটাই নাকি পলিটিক্স, এটা করলে অনেক সাকসেস পাওয়া যায়, কিন্তু আমার সেটা হয় না, মনে মুখে দুটো করতে পারি না। এটা ব্লাডেই নেই, জিনগত বিষয়টা নেই, যেটা মনে আসে সেটা বলে দিই, কিন্তু কোনো ম্যালিস রাখি না। এবং আমার দাদা বলেছিলেন যে কারো উপকার করতে না পারলে ক্ষতি করো না। তো দাদাও অনেক হার্শ কথা বলতেন। বাড়িতে কোর্ট অনেক সময় হতো, সিকিম হাইকোর্টে, তখনও দেখেছি অনেক রাগারাগি করছে চেয়ারে বসে জাজে, সেগুলো দেখেছি। তো যেটা হয়, আমার কোনো রাগ হলো বা কিছু হলো, সেটা আমি সাথে সাথে বলে দিই, কিন্তু সেটাকে পুষে রাখি না, সেটাকে আগাই না। আর এখানে ঘটনাটার পিছনে কার্যকারণটাকে দেখে নিউজটা করতে হয়, করে দিল, সেটা একটা ভালো হেডলাইন হয়ে গেল, সেটা হয়। আর ইদানিং তো অনেক কম, এখন অতটা হয় না। আর এক সময় সংবাদপত্রের এই হেডলাইনগুলো দেখে মন খারাপ হতো, এখন আমি এইগুলোকে কোনো গুরুত্ব দিই না, কারণ গুরুত্ব দিলে এই বিভিন্ন 21 সালে যেরকম বিরোধিতা হয়েছিল, 16 সালে, তাহলে দিদি ফেরত আসতে পারতেন না। কর্পোরেশন ইলেকশনে যেরকম হয়েছিল, যেরকম লেখালেখি হচ্ছিল, তাহলে আমরা অল টাইম রেকর্ড করতে পারতাম, 37টা সিট কেউ পায়নি। সিপিএম লেফট ফ্রন্ট একবার 36টা পেয়েছিল, সেটা তাও একা না, তার মধ্যে সিপিআই আর এসপি ছিল। তো প্রভাবটা খুব কম থাকে। আজকাল তো সোশ্যাল মিডিয়া আসার পরে আরকম, সোশ্যাল মিডিয়া অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। স্পাইট অফ দ্যাট, আমরা মানুষ অনেক সময় খবরগুলো মনে হয় জাস্টিফাইড খবর না। আর আমি নিজে 8টার 9টার প্রিন্ট পড়ি, পেপার সকালে, তো যখন দেখি তখন সমালোচনা দেখলে আগে অনেক সময় খারাপ লাগতো, লাগতো, এখন আর সেটার থেকে বেরিয়ে গেছে, এখন আর সেটা হয় না। আর এখন একটা কিছু ভুল বা রং ডুইং দেখলে সবসময় যে আমি ঠিক সেটাও না, কিন্তু সেই জায়গাটাতে একটু অসন্তুষ্টি হয়ে যায়। সেটা কোনো ব্যক্তিগত কারণে হয় না, এটা কোনো কাজের ব্যাপারে বা কোনো এখন পলিটিক্যাল ব্যাপারে কম হয়। এখন রাজনীতিতে আমি মোটামুটি যা যা পাওয়ার ছিল মোটামুটি সবই পেয়ে গেলাম। এখন তো আর বেশি কিছু পাওয়ার আশায় লোকে সেই অতৃপ্তি বা অপ্রাপ্তির জায়গা থেকে একটা ক্ষোভের সৃষ্টি হয়, তো সেটা নেই।
কিন্তু কাজটা করতে হয়, কাজ করার সময় অন্যায়ভাবে বাধা হলে সেই জায়গায় অনেক সময় প্রবলেম হয়, সেটাকেও ওভারকাম করা উচিত। কোথাও কি বিজেপি ভয় ধরাচ্ছে এখন কিসের রাজ্যে? জন্য? মানে রাজ্যে যেভাবে দেখা যাচ্ছে যে বিরোধী আসনে একসময় যে বিজেপি রাজ্যে কেউ ছিল না, চিরকাল পার্টি পাওয়ারে থাকে? কোনোদিন কেউ থাকে না। তবে এটা বলতে পারি, বিজেপি বেঙ্গলে আসবে না পাওয়ারে। বেঙ্গলের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য সেটা বিজেপির জন্য নয়। বিজেপি মিসফিট ফর বেঙ্গল। তাদের যদি র্যাডিক্যাল তাদের নীতি পরিবর্তন না হয়, অটলজি থাকলে তাও একটা ভাবা যেত। উনি একটা উদার, বেঙ্গল হচ্ছে উদার পলিটিক্সের জায়গা, বেঙ্গল হচ্ছে নবজাগরণের জায়গা, বেঙ্গল হচ্ছে কালচার ক্যাপিটাল, বেঙ্গল হচ্ছে মনীষীদের জায়গা, ইন্টেলেকচুয়ালসদের জায়গা। সেই ইতিহাস সে বাইরে যেতে পারে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো অত স্টলওয়ার্ড ওই পার্সোনালিটি, ওই মেধা, ওই উজ্জ্বল ব্যক্তিত্ব, তিনি একমাত্র নীতিগত কারণে কিছু করতে পারেননি। তার নীতিটা বেঙ্গলের পলিটিক্সের সাথে মিসফিট ছিল, এখন তো আরও বেশি মিসফিট। এটা আমার মনে হয়। আসতে পারবে না বিজেপি, বেঙ্গলে আসতে পারবে না। দার্জিলিং লোকসভা আসনে দেখা যাচ্ছে যে গত দীর্ঘদিন ধরে বিজেপি জিতে আসছে, অথচ আপনি এই জেলায় দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, উত্তরবঙ্গেও বিভিন্ন জেলায় যান। এটা হয় কি, যে পরিমাণ কাজ করছি সে পরিমাণ আমি রেজাল্ট দিতে পারিনি দলকে। এটা তো সাকসেসফুল পলিটিশিয়ানের একটা কী বলবো, ব্যর্থতাই বলবো টু সাম এক্সটেন্ট। আমি 11তে যখন মন্ত্রী হলাম, 14তে আমাদের 14তে ইলেকশনে তৃণমূল ভালো করলো উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ভালো কাজ, দিদির সাপোর্ট নিয়ে করা। উনি উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের চেয়ারপারসন ছিলেন, অনেক সাপোর্টিভ মেজাজে বড় বড় কাজ হলো, তার একটা এফেক্ট হয়েছিল এবং 16তে হই হই করে জিতলাম আমরা। কিন্তু এই যে জোনটা শিলিগুড়িকে কেন্দ্র করে যে জায়গাটা, এর একটা পিকুলার পলিটিক্স আছে, পাহাড়ের পলিটিক্স, সমতলের পলিটিক্স। সেই জায়গাটাতে দার্জিলিংটা আমাদের অধরাই থেকে গেছে। আমরা তো পুরসভা এবং মহকুমা পরিষদ জিততে পারিনি, কিন্তু জেতার ভিত্তিটা আমি স্থাপন করেছিলাম 22 সালে, আর তার আগে মহকুমা পরিষদ। আমরা 380 ভোটে খড়িবাড়ি সিটটা হারি, ওটা জিতলে হয়তো সেবারই আমরা মহকুমা পরিষদ পেয়ে যেতাম। আর শিলিগুড়িতে আমরা 2-3টে সিটের মার্জিনের জন্য আমরা কর্পোরেশনটা পাইনি। সেটাকে মেকআপ করতে পারলাম আমরা এই লাস্ট ইলেকশনে সবাই মিলে লড়াই করে, এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটা বলে। এবার চেষ্টা করছি আমরা সবাই মিলে যে দার্জিলিং সিটটা আর জলপাইগুড়ি, আমাদের ডাকগ্রাম ফুলবাড়ি থেকে যাতে ভালো লিড দিতে পারি, যাতে জলপাইগুড়িটা এই দুটো সিট যাতে জিতে যায়। চেষ্টা কি মনে হচ্ছে যে এবার কত আসন হবে আপনাদের দলের রাজ্যে? আমাদের ভালো আসন হবে। আমাদের মোটামুটি বিজেপি সিঙ্গেল ডিজিটে চলে যেতে পারে। একদমই। এবার যদি বলা যায় যে এই যে শিলিগুড়ি কর্পোরেশনে তো এসছেন, তো মূল লক্ষ্য কি থাকছে, যে আগামীতে কি করবেন? মানে এই যে শহরের এত যানজট ইস্যু, ইয়ং জেনারেশন প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় লিখতে পারে, বলতে পারে। ইয়াং জেনারেশন তো সত্যি কথাটাই লিখছে, কিন্তু এটা বুঝতে হবে যে এটা একটা ফান্ডামেন্টাল ইস্যুস। এটা একদিনে সমস্যাটা তৈরি হতে টাইম লেগেছে, আর সেই সমস্যার বাইরে আসতে আরও অনেক বেশি টাইম লাগে। খারাপ হতেও একটা সময় লাগে, খারাপটাকে কারেকশন করতে সময়টা অনেক বেশি লাগে। এটা হচ্ছে বেসিক কনসেপ্টে যেটা বললাম। আমি বললাম ডিসেম্বরের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাবে শহরে, তার মধ্যে যানজটটাকে মাথায় রেখেই বলছি। চেষ্টা করছি, প্রোগ্রামগুলো নেওয়া হচ্ছে, তার মধ্যে যানজটটা একটা বড় সমস্যা, নদী দূষণটা একটা বড় সমস্যা, আমাদের শহরের ফুটপাথগুলো মানুষের চলাচলের যোগ্য করা, এটা একটা সমস্যা। কাঁঠালগুলো শহরে একটা যুক্তিসঙ্গত জায়গায় পৌঁছানো, সেটা একটা বিষয়। অল্টারনেটিভ রাস্তাগুলোকে করা এবং ট্রাফিকের গতি বাড়ানো, দূষণটাকে অনেকটা কমানো,
শহরটাকে সবুজ করা, শহরটাকে সংস্কৃতি মনস্ক তো অনেকটা আমরা করতে পেরেছি এই 2 বছরের মধ্যে। এটা তো যে কোনো মানুষ বলবেন। কত কালচারাল প্রোগ্রাম, কত সুন্দর প্রোগ্রাম আমরা পরপর করে যাচ্ছি পুরসভা, সেটা মানুষ নিশ্চয়ই স্বীকার করবে। এবং ডিসেম্বরটা আমি একটা টার্গেট ডেট সেট করেছি, তার মধ্যে আমরা তো প্রত্যেক বছর রিপোর্ট কার্ড দিচ্ছি। আমরা কিন্তু যা বলেছি আমরা করার চেষ্টা করছি, কেউ দিত না আগে, প্রত্যেকবার রিপোর্ট কার্ড দিচ্ছি। আমি 9টা ওয়ার্ড রাত্রিবেলায় থেকে ঘুরেছি। আমি 13টা ওয়ার্ডে এখন আমার থাকা হয়ে গেছে, কিন্তু 9টা ওয়ার্ডে মানুষের কাছে চলা করেছি। 100 কিলোমিটার হেঁটেছি, আমি 500 কিলোমিটার হাঁটব। টক টু মেয়র আজকে 75টা এপিসোড হলো, 3টে অ্যাডমিনিস্ট্রেটর থাকাকালীন 72টা। এখানে কেউ করতে পেরেছে কোনোদিন? এই যে মানুষের কাছে যাওয়া, মানুষের কথা শোনা। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আগে তো করেছিল এমএলএ, তার নেতৃত্বে। কিছুই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ কাজ করেনি, কোনো কিছুই যোগাযোগের ওয়ান ওয়ে ট্রাফিক ছিল। এখন তো বোথ ওয়ে ট্রাফিকটা তো আমরা করতে পেরেছি। সমস্যা তো আছেই, এবং সমস্যা তো বাড়ছে দিন দিন। আমাদের এখন বর্ধমান রোড হলে কমপ্লিট হয়ে গেল ফ্লাইওভার, 1/47 সেকেন্ড ব্রিজটা আমরা করেছি, এবং ইস্টার্ন বাইপাস 10 কিলোমিটার 4 লেনিং এটা করেছি। এবার রাইসকে দিয়ে সার্ভে করা হচ্ছে মহানন্দার একটা প্যারালাল 3.5 কিলোমিটার রাস্তা আর 6 মহানন্দা, সেটা হয়ে গেলে NH31টা কমপ্লিট হয়ে গেলে তাহলে শিলিগুড়ি যানজট অনেকটা কমবে। এবং এই 6 মহানন্দা পরে আমরা এলকাউডে প্যারালাল রাস্তাটা একদম 3 বাত্তি পর্যন্ত সেদিকে নিয়ে যাওয়া, আর ভবিষ্যৎ শিলিগুড়িকে নিয়ে একটা এলিভেটেড রেলওয়ে মাস ট্রান্সপোর্ট সিস্টেম, মনোরেল বা চক্ররেলের মতো করে তার সাথে ইন্টারনাল রোড কানেক্টিভিটিটাকে করে দেওয়া। আন্ডারগ্রাউন্ড কেবলিং এখন 17টা ওয়ার্ডে 200 কোটি টাকার হচ্ছে, কয়েকশো কিলোমিটার এখন হচ্ছে, 500 কোটি টাকার প্রজেক্ট হয়ে গেলে উপরে তারের জঙ্গল থাকবে না, আর রাস্তাগুলো ওয়াইডনিং হয়ে যাবে। আর আমরা এই খোলা নর্দমা রাখতে চাই না, এটাকে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, সোয়ারেজে পরেই আমাদের টার্গেট হবে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম করা। অনেক প্ল্যানিং আছে জল যাতে মানুষ পুরোপুরি পায়। এবং আমরা জলের আরেকটা প্রকল্প, সেটা এই বৈকুণ্ঠপুর ফরেস্টের ওইখানে এই সেবক থেকে জল নিয়ে আসা, সেটা সার্ভের কাজ শুরু করেছি। আজকে থেকে আগামী 50 বছরের পরিকল্পনা করছি, এবং এটাকে গ্রিনফিল্ড তৈরি করা, এবং কয়েক বিঘা জমিতে আমরা রোজ গার্ডেন এবং অন্য ফুলের বাগান করব। ওখানে একটা পিস হেভেন হবে, মানুষ শান্তির জন্য ওই জায়গাটায় যাবে। এখন মহানন্দা নদীর ধার দিয়ে জানতো, সকালবেলায় সন্ধ্যাবেলায় লোকে তো মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করতে যায়। কেউ ভাবতে পেরেছিল কি যে মহানন্দাটা এরকম ট্রান্সফরমেশন হচ্ছে? বেশি দূর তো নয় এখান থেকে, এই তো লালমোহন মল্লিক ঘাট। এটা কি সন্ধ্যাবেলায় গেলে মানুষের ভালো লাগছে না? দেখতে নিশ্চয়ই ভালো লাগছে। এই পরিবর্তনটা তো একটু আমাদেরকে সময় দিতে হবে। তার মধ্যে এই যানজটটা, সেটা একটা খুব ভয়ঙ্কর সমস্যা, সেটা আমরা সমাধানের পথ খুঁজছি। খুবই বড় বিশেষজ্ঞদের দিয়ে আমরা তার প্ল্যানিং করেছি, এবং তার ফলাফল কিছু কিছু করে এটা ডিসেম্বর থেকে দেখতে পাবে মানুষ। এবার কয়েকজনের যদি নাম বলা যায়, তাদেরকে যদি ডেসক্রাইব করবেন কী হবে? যেমন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, প্রথম কথা হচ্ছে তিনি বর্ন লিডার, তিনি হচ্ছে মানুষের জন্য নিবেদিত প্রাণ, এবং মানুষের হৃদস্পন্দন ভারতবর্ষে যদি সবচেয়ে ভালো যারা বুঝতে পারেন প্রথম 3 জনের মধ্যে একজনকে রাখব, এবং তিনি হচ্ছে স্বাভাবিক জননেত্রী। এরা তৈরি হয় না, এরা জন্মায়। মমতা ব্যানার্জি হচ্ছে সেরকমই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বহু বছরে একবার জন্মগ্রহণ করেন। নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী, নো ডাউট নরেন্দ্র মোদী একটা হ্যালো ভারতবর্ষে আছে, কিন্তু যতটা উনি সেই কাজ বা যেই বক্তব্য যেটা মানুষকে ডেলিভার করেন, সেটার সাথে কিন্তু তার মধ্যে কৃত্রিমতা, তার মধ্যে অভিনয় ক্ষমতাটা
অসাধারণ। তিনি স্ক্রিপ্টেড আরোপিত নেতা, এবং সেটাকে তিনি ওই স্ক্রিপ্টটা তিনি এত সুন্দর করে তার চরিত্রে অভিনয় করছেন যে আসল আর অভিনয়টা মানুষ বুঝতে সময় লাগছে, কিন্তু বুঝবে একদিন মানুষ, নিশ্চিতভাবেই বুঝবে। কেননা মানুষকে কিন্তু খুব বেশি দিন এই কৃত্রিমতার মধ্যে দিয়ে রাখা যায় না। মেঘ কিন্তু সূর্যকে সাময়িকভাবে আড়াল করে রাখে, কিন্তু আলটিমেটলি সূর্যোদয় হয়। আমার ধারণা খুব শীঘ্রই সূর্যোদয় হবে এবং মানুষের মোহমুক্তি ঘটবে। এখনও কিছুটা মোহজালে উনি আবদ্ধ করে রাখতে পেরেছেন, সেটা তার অভিনয় ক্ষমতার জন্য এবং তার পেছনে যে দক্ষ টিমটা কাজ করছে, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে কোটি কোটি টাকা খরচ করে, তাদের দক্ষতার জন্য, এবং সেটা তিনি মঞ্চে অভিনয় করছেন। সেই অভিনয়টা মানুষের কাছে কিন্তু ধরা পড়ে যাচ্ছে। বক্তব্য আর কাজ করা দুটোর মধ্যে বহু পার্থক্য হয়ে যাচ্ছে, সেটা মানুষ মিলিয়ে নিচ্ছে। অভিষেক ব্যানার্জি এই প্রজন্মের একজন গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ নেতা। দলের এখন সেকেন্ড ইন কমান্ড। দলকে তিনি একটা নতুন ডাইমেনশন দিচ্ছেন, নতুনভাবে তৈরি করার চেষ্টা করছেন, ডিজিটালি এগোনোর চেষ্টা করছেন, সময়ের উপযোগী করে একটা নতুন মোড়কে দলকে করার চেষ্টা করছেন, এবং নিউ জেনারেশনকে সামনে নিয়ে তিনি এগোনোর চেষ্টা করছেন। এটা খুব ইতিবাচক দিল। একটা দলে যদি নতুন ব্লাড, যদি সাপ্লাই লাইন কমে যায় এবং নতুনদের যদি সামনে না নিয়ে আসে, তাহলে কিন্তু স্থবিরতা এসে যায়। সেটা কোনো দলের পক্ষেই সুখকর নয়, আমাদের মতো দলের পক্ষে তো নয়। সেই ক্ষেত্রে এই যে জেনারেশন গ্যাপের কাজটা, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিল আপ করছেন, এটা আমার ধারণা। শুভেন্দু অধিকারী, দেখুন, শুভেন্দু অধিকারী তো এক সময় যখন তৃণমূলে ছিল তখন আমরা একটা শুভেন্দু অধিকারী দেখেছি, আর এখন যে শুভেন্দু অধিকারী দেখছি সেটা অন্য শুভেন্দু অধিকারী দেখছি। আমার খালি একটাই বক্তব্য থাকবে যে রাজনীতিতে সৌজন্যতা, রাজনীতিতে ভদ্রতা, রাজনীতিতে বাক্য গঠন, রাজনীতিতে আক্রমণ কেন হবে না? সেই আক্রমণের মধ্যেও একটা স্বাধীনতা, সৌন্দর্য এবং তার মধ্যেও একটা পোয়েটিক জাস্টিস থাকা উচিত। প্রচণ্ড অভাব দেখা যাচ্ছে, এই শুভেন্দুকে আমরা চিনতাম না, এটা এখন তার মধ্যে আমরা দেখি এবং মাঝে মাঝে আমি খুবই অবাক হয়ে যাই যে প্রচুর তফাৎ এই কয়েক বছরের মধ্যে দেখতে পাচ্ছি। সেটা বিজেপির জন্য হয়েছে না নিজেকেই ওই জায়গাটায় উনি নিয়ে গেছেন, সেটা আগামী দিনে বলবেন। কিন্তু মানুষ খুব বিরক্ত হচ্ছে তার, মানে এত পরে বিজেপিতে এসে সবচেয়ে আগে পৌঁছানোর যে দৌড়। যারা ন্যাচারাল লিডার হবে তাদের মানুষ চয়েস করবে, পার্টি তো একটা ভূমিকা পালন করে, কিন্তু এইভাবে তড়িঘড়ি করে এগোনো এবং তার জন্য উনি যে কাজটা করছেন তাতে কিন্তু মানুষের অনুমোদন উনি পাবেন না, এটা আমার ধারণা। আর শিলিগুড়ির মেয়র গৌতম দেব, নিজের এস্টিমেশন নিজে করা যায় না, অনেক মাইনাস আছে, 2-4টা হয়তো ভালো আছে। একটা ভালো দিক হচ্ছে আমি প্রত্যেকদিন 2-4টা ছোটো ছোটো কাজ হয়তো সেটা করার চেষ্টা করি, তবে আমার নিজের কাজে আমি যে খুব একটা স্যাটিসফাইড সেটা না। দিনের শেষে একটা অতৃপ্তি থেকেই যায়, ফুল স্যাটিসফাইড আমি নিজের কাজে নিজে এখনও হতে পারি। একদমই দাদা, হাতে একদম সময় কম, তবু আজকে ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য। আবার আরও অজানা কিছু কথা আপনার থেকে আমরা আগামীতে জানবো। ধন্যবাদ। নিশ্চয়ই, নমস্কার।